স- সুপ্রভাত। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি। হ্যাঁ, তো এই যে সকাল এখন বাজে 10:30। এই সবাই বসে আছি, মেয়ে সবে টিফিনটা হয়েছে। সকালবেলা উঠেছি তো 7:30। আবার টিফিন টিফিন করে ওই যে মেয়ের স্নান টান হয়ে গেছে, ছেলে এখনও খাচ্ছে। তো সকালবেলা আজকে একটু পাস্তা করেছিলাম, ওই টিফিন হয়েছে। তো এতদিন তো এক বিরাট একটা মানে আমাদের উপর দিয়ে একটা ঝড় গেল, মেয়েই এতক্ষণ ব্লগ বানাচ্ছিল, আমি তো কথাই বলতে পারিনি। তো এর মাঝে তো হয়েছে কি, ছেলের সেই জ্বর তো আপনারা দেখছিলেন সবাই, যে আগের ভিডিওগুলোতে ছিল। তো সবথেকে বড় সমস্যা কি জানেন, এখানে বাটানগরে আমি মানে 8-10 দিন ধরে সমস্ত রকম, প্রথমে 3 দিন 4 দিনের মাথায় ব্লাড টেস্ট করিয়েছি, যেহেতু বাইরে জল ঘরে জল ছিল, আপনারা দেখেছেন সেই সিচুয়েশনটা, এত বৃষ্টি হয়েছে। তো বাচ্চাকে একটা এত, আর যার 4-5 জ্বর, তাকে নিয়ে তো ডাক্তারখানায় যাওয়া যায় না, না রিক্সা না রাস্তা, মানে একদম নরক যেটাকে বলে সেই অবস্থা এখন এইখানকার। আর তারপরে ধরুন ব্লাড টেস্টে তো সবই এসেছে, নর্মাল এসেছে, কোনো প্রবলেম থাকেনি। এবার সমস্যা হচ্ছে কি, যে ব্লাড টেস্ট করেছে ছেলেটি, সে এসে বলছে যে টাইফয়েড, হাই টাইফয়েড, উইদাল টেস্ট করেছে। এবারে জিনিসটা তো আমি রিপোর্ট, আমার দেওর রয়েছে পুরুলিয়াতে, সেও হেলথ সেন্টারে মানে হসপিটালে, গভর্নমেন্টের হসপিটালে জব করে। তো সে এসে বলছে উইদাল টেস্ট, আমরা আমাদের যে কোনো নর্মাল মানুষের টেস্ট করলেই হাই টাইফয়েড মানে ইয়ে আসবেই। হ্যাঁ, তো বিদালটা হাই টাইফয়েড হবেই। ওরা বিদাল টেস্টটা কিন্তু টাইফয়েডের অ্যাকচুয়াল, কিন্তু টাইফয়েড ধরার কোনো মানে ট্রিটমেন্ট হয় না, ওই হিসেবে টেস্ট করে ট্রিটমেন্ট হয় না। এদিকে ছেলেটা কিন্তু আমাকে হাই মানে ঘাবড়ে রেখেছে। তারপরে এদিকে ডাক্তারখানা গেছে, একজন ডাক্তার তো হঠাৎ করে দেখি দিনে 4খানা অ্যান্টিবায়োটিক হাই টাইফয়েডের ওষুধ দিয়ে বসে আছে। এবার মন মানে নিজে একটুখানি তখন ভাবছি দেখি তো টেস্ট করে ইউটিউবটা, তার থ্যাঙ্কস দে ইউটিউবে মানে মতন আজকে জিনিস আমার অনেকখানি সাহায্য করেছে জিনিসটাতে। এদিকে আমার দেওর বারণ করছে যে টাইফয়েডের ওষুধ খাবেন না, এটা ভাইরাল হতে পারে, শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি দেখতে থাকেন, কারণ 8 দিন 10 দিন 10 দিন একের দিনে জ্বর যাচ্ছে। তো সেই হিসাবে টাইফয়েডের তো ছোঁয়াই নেই ওষুধ। এই একজনের ডাক্তার গেল, তারপরে এবারে দেখছি ইউটিউবে সার্চ করে দেখছি সত্যি কথা, রিজাল্ট টেস্ট করে কোনো দিন টাইফয়েড যাচাই হয় না। টাইফয়েড যাচাই করতে গেলে ব্লাড কালচার করতে হয়, আলাদা একটা টেস্ট আছে তার জন্য। এবারে কি, এখানে দুজন ডাক্তার বাটানগর, মানে এত বড় ডাক্তারগুলোকে একটা কসাই বলতে হয়, শুধু পয়সা নিচ্ছে আর দিনের পর দিন অ্যান্টিবায়োটিক চেঞ্জ করো, এইটা চেঞ্জ করো, মানে ট্রিটমেন্টের নামে এরা বোধহয় ভালো করে পড়াশোনাও বোধহয় ভালো করে করেনি। এত বড় মানে মানুষকে মারার জন্য এরা যথেষ্ট। তারপর আরেকজনকে চেঞ্জ করলাম, দেখি যে আরেকজন কাছে, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে জ্বরটা, 5 দিন 6 দিন, তখন বোধহয় 7 দিন হতে যাচ্ছে, তাও জ্বর কমছে না, প্যারাসিটামল যতক্ষণ দেবো ততক্ষণ। তারপরে আরেকজনের কাছে গেলাম, সে বলছে না এটা টাইফয়েড না, মানে ব্লাড রিপোর্টগুলো প্রথমে দেখলো, দেখে বলছে যে না না না, টাইফয়েড টাইফয়েড কিছু হয়নি, নর্মাল রিপোর্ট, বলে অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিল, সরিয়ে দিল। সেটা তো কমছে না। আচ্ছা, এবারে তখন পরের দিন বলেছে 2 দিন বাদে আবার যেতে, তখন যখন গেছি তখন সে কী করলো, না হাই টাইফয়েড, তাহলে একই তো রিপোর্ট ছিল। তখন বললো তুমি কিছু না, তারপরে তুমি 10, 20, 30 একটা আন্দাজে তুমি দেখছি যখন এই ওষুধ খাচ্ছ না, তাহলে বোধ হয় হবে। তুমি তো অন্য টাইফয়েডের যে নিয়ম মানে যে টেস্ট, অরিজিনাল যে টেস্টটা, সেটা তো করার কথাই ভাবলে না, আর ভাবলেও না। এবার যেই দিয়েছে তো ওষুধটা, তখন আমি দেওয়ার বলছি কী করবো বলো, তখন বলছে ঠিক আছে, এখনও যদি জ্বর 7 দিন হয়ে গেছে, 8 দিন হয়েছে, জ্বর কমেনি, তাহলে একদিন জাস্ট টাইফয়েডের একদিন ওষুধ খাইয়েছি, জ্বর নামার তো কথাই নেই, ছেলে আরও বেশি ঝিমিয়ে যাচ্ছে। এত টেনশন এত টেনশন, আমি তখন কি করব। তখন ছেলেও বলছে মা এই সব ডাক্তার তুমি ছাড়ো, কলকাতাতে চলো। আর প্রথমেও যখন আমার ছেলের মানে জন্ডিস হয়েছিল না, আমাদের দেশে বিবি বোদ্দা যেতে হয়েছিল, তখন দেখছি যে না আর পাচ্ছি না, সেই দিনকেই মানে 9 দিনের মাথায়, 8 থেকে 9 দিনের মাথায় একদম ছেলে নিলাম ট্যাক্সি করে, পুরো বিবি বোদ্দা চলে গেলাম। এবং বিশ্বাস করুন মানে ওরা হচ্ছে সত্যি ভগবান। ডাক্তার দেবজ্যোতি চক্রবর্তী ওনার নাম। আর কি বলবো, মানে ডাক্তার দেবজ্যোতি চক্রবর্তী আমার ছেলে মেয়ে দুজনেরই দেখিয়েছি, উনি গ্যাস্ট্রোলজিস্ট। বাট যখন জন্ডিস হয়েছিল না,
আমি মেয়ে আমার এরকম করে 21 দিন মানে বিনা ট্রিটমেন্টই বলা যায়, শুধু ওষুধের পর ওষুধ গেছে, পুরে হেলে ফেলে মানে কষ্ট দিয়ে মেরেছিল, মানে এরকম কষ্ট গেছে। কিন্তু ওনার যখন ওখান থেকে গেছি আমার ছেলে পুরো 3 দিনে জন্ডিস একদম নর্মাল করে দিয়েছে, মানে একদম ছেলে যেমন নর্মাল থাকে, খাওয়া দাওয়া যা ইচ্ছে তাই অবস্থা হয়েছিল। এইবারও তাই, যার জন্য বিবিবদার মানে ডাক্তার হচ্ছে সত্যি ভগবান। এই জন্য পড়াশোনা করতে চাই। আমাদের বাটাটা না নরক নরক হয়ে গেছে একদম। এদের নামে যদি পুলিশ কেস করবে যে তোমরা তো মানুষের একটা 14 বছরের বাচ্চাকে তুমি ভুলভাল ট্রিটমেন্ট করে মারা প্ল্যান করছো। এবার আপনারা এই কমেন্টে বলুন, আপনাদের সঙ্গেও তো নিশ্চয়ই এরকম কিছু হয়। এই যে লোকাল ডাক্তারগুলো এত ডেঞ্জারাস চিন্তা করা যায় না। তারপরে তো ওনার একটা ট্যাবলেট, জাস্ট একটা ট্যাবলেটে একদম জ্বর নামিয়ে দিল। শুধু তাই না, এখনও জল চলছে ওষুধটা, তো 7 দিনের একটা কোর্স আছে, আজকে 7 days আছে। আর সেই থেকে না জ্বর না কাশি না কিছু, কিন্তু কোর্সটা তো আমাদের করাতে হবে, কোর্সটা করাচ্ছে। একদম বাচ্চা এখন দেখুন নর্মাল যেরকম খাচ্ছে দাচ্ছে, একদম নর্মাল সব হয়ে গেছে, আগে থেকে অনেক ভালো হয়ে গেছে। তো একটা ওষুধ মানুষের দেখুন কত বড় প্রাণ দিতে পারে। ডাক্তারের ডায়াগনোসিসটা অ্যাকচুয়াল হয়েছিল কি, ওর এই যে আমাদের রুমটা দেখবেন, এই যে উপরে বারবার দেখাচ্ছি, এই যে চারিদিকে স্যাঁতসেঁতে একটা, এইখানে উই পোকায় কিছুদিন আগে, বছর খানেকও হয়নি, আমি সমস্ত ঘর পুরো মিস্ত্রি লাগিয়ে রং চুন সব করিয়েছি, পরিষ্কার চারিদিকে। এদিকে ফিনাইল দিতে হয়, ডেটল দিয়ে ঘর মুছি, যতটা পারি হেলথ সিস্টেম ঠিক রাখি। আর সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে খাওয়ার জল। এই জবে থেকে আমার ঘরে এই যে পৌরসভার জল ঢুকেছে, এবার জল যখন আসবে না, কিছুদিন আগে না বাকের দুর্গন্ধ, এত নোংরা গন্ধ যে আপনি তো মানে জল ফেলতেও ঘেন্না করবে, বন্ধ করে রেখে দিতাম জল। হুম, যাদের বলুন গরিব মানুষ, আমরা তো কিনে খাই, কিনে খেয়েও হচ্ছে না এখন জল, সেটাও কিন্তু এখন খুব রিস্ক হয়ে আছে। এই কিনে খেয়ে 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 তার জন্য কি একটা ভেতরে একটা না মানে অ্যালার্জেটিক প্রবলেম হয়ে গেছে, সে ফুসফুসে ইনফেকশান হোক আর যাই হোক, একটু ঠান্ডা লাগলেই হ্যাঁচু। আর সেই থেকে সেই অ্যালার্জেটিক ওষুধটা, মানে একটা ওষুধ বা তার ডায়াগনোসিস যে এরকম করেও জ্বর হয়, এটার কোনো আইডিয়া এদের ছিল না। উনি ঠিক যা জিনিসটা মানে যাচাই করলেন আর ওষুধটা দিতে ওর অ্যালার্জেটিক প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য ফিভারটার নাম ছিল না। তো যাই হোক, এই হচ্ছে কিন্তু খাওয়ার জল, আমাদের এই যে বৃষ্টির জল, একটু বৃষ্টি হলেই একদম চারিদিকে নোংরা পচা জল, বাইরে বেরোলেই আপনাকে ওই নোংরা ইনফেকশানের জল পায়ে দিতে হবেই। এই হচ্ছে পরিবেশের অবস্থা এখানে পৌরসভা, কেন কারণ আমি বলাও উচিত না, কেউ শুনবে না কথা, কেউ শুনবে না দীর্ঘদিন এইভাবে। আগে তো তবু এইদিকে ট্রেনটায় ব্লিচিং ফেলতো, মশা মারা দিয়ে দিত, এখন একদম সব টোটাল বন্ধ, এখন কোনো কাজ হবে না। আপনি যতই মাথা ঠেকে মরুন, আপনার নিজের যেরকম আছে এইরকমভাবেই আপনাকে এখন এখানে বাঁচতে হবে। সুতরাং আমাদের বাটানগর জঘন্য একটা জায়গা, এরিয়া। যাই হোক, তো পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। আর একটাও তো কথা, যে কথায় বার্তায় অতগুলো টাকা খরচা করে কলকাতায় যেতে হয়, আসতে হয়, সেটাও তো একটা খরচার ব্যাপার। আমার তো সামান্য কিছু আসে, তাও তো ঋণ ধার করে এই মাসটা তো আমার অবস্থা খুবই টাইট। আপনাদের তো বলেইছি যেইটুকু আমি পাই। তো যাই হোক, ছেলে সুস্থ, এইটাই আমার মনের শান্তি। সামনে আসছে পুজো, আর এখন তো বৃষ্টিটা কমেছে, ওই মাঝখানে ওই এখন এই যে ওয়েদারটা ভালো লাগে, রোদ বৃষ্টির খেলা। এই বৃষ্টি হয়ে গেল, তারপর সাদা ঝলমলে আকাশ, তারপরে এবার কাশফুলের একটা যে এনভায়রনমেন্ট, শিউলি ফুল ফুটবে, হ্যাঁ। এবং ঠাকুর মা দুর্গাকে বলি, মা সমস্ত অশুভতা নাশ করে তুমি শুভ করতে আসো, সবাই শান্তি পায় ঘরে ঘরে, যেন সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকে, মনে শান্তি থাকে, আর্থিক যেটা দরকার এটা যেন ভালো হয়, এইটাই কথা। আর কি বলবো, আর একটা কথা যেটা সমস্যা, যে এখন বর্তমানে না একটা সোশ্যাল মিডিয়া আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না, যে একটা কথা কমেন্টে আপনারা নিশ্চয়ই জানাবেন আমার অভিমত, আমি কি ঠিক বলছি কি ভুল বলছি। আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় এখন প্রায় আপনি ইউটিউব চ্যানেল খুললেই দেখতে পারবেন, এই স্বামী এই নন্দ মহারাজ এইটা বলে, তুমি কারো নাম বলছি না, এই মেয়েদের নিয়ে এই কথা বলছে ওই কথা, 13 বছরে বিয়ে দিয়ে দাও, 14 বছরে মেয়েদের বিয়ে দিয়ে দাও, জামা কাপড়, কোনো স্বাধীনতা নেই। মেয়েরা আজকে সত্যিই ইনসিকিওর, ছোট্ট সেই জন্মানো থেকেই তার অবস্থা খারাপ, মানে সে পৃথিবীতে জন্মালো তার অবস্থা খারাপ সেই তখন থেকেই।
হ্যাঁ, তো এর জন্য তো ছোট ছোট শিশুরা কি করেছে বলুন না? আমরা তখন 11-12-এ পড়ি, তখনও আমরা ছোট জিন্স পরতাম, জিন্স জামা প্যান্ট পরেছি, আমাদের মতো আমরা বেঁচেছি। কিন্তু এই ভয়, এই আতঙ্ক তো ছিল না আগে। যত দিন যাচ্ছে মেয়েদের এখন ঘর থেকে বেরোনো পর্যন্ত বিপজ্জনক হয়ে যাচ্ছে। এই কেন আসামিনন্দ মহারাজ, এই যে ঠাকুরমশাইরা, বড় বড় মহারাজজিরা সোশ্যাল নিয়ে একটা কথা বলে না, যে ছেলেদের বলে না, কোনো আঙুল কেউ দেখাবে না। এই ছোট শিশুটা কি করেছে? এই যে সোশ্যাল মিডিয়ায় এত নোংরা নোংরা ইউটিউবে কিছু কিছু ভাইরাল আছে, আমি তাদের নামে কথা বলছি না। এই যে মানে আজকে সোশ্যাল মিডিয়ায় যে আমার ছেলেকে নিয়েই বলছি, সারাদিন এই যে ভিডিও গেম গেলে খেলে না, এবং আমি একের সময় চেক করি কি নোংরা নোংরা ছবি থাকে, ওই বাচ্চাদের ওই ভিডিও গেমের মধ্যেও নোংরা জিনিস দেখাচ্ছে। এইগুলোকে আটকানোর কথা কেউ বলবে না। আজকে শারীরিক মানে স্বাস্থ্য দেশের অবস্থা খুব খারাপ। আপনি সরকারি হসপিটালে যার কিছু পয়সা নেই, সরকারি হাসপাতালে যান, আপনার মরা শরীর নিয়েও কাটাছেঁড়া হয়ে যাবে, আপনি লাশও পাবেন না। ভয় লাগে না বলুন তো? জল একদম খাওয়া যাবে না। এই যে বাজারের শাক সবজি সবেতে হাই কেমিক্যাল, বিভিন্ন রকমের ভাইরাস, বিভিন্ন রকমের অসুখ বিসুখ। আর মেয়েদের সিকিউরিটির কথা তো, আচ্ছা আমি একটা কথা বলি, মেয়েরা এই বয়সে একটু নিজেদের মতো জামা কাপড় পরবে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে ফিরবে, আনন্দ করবে, কিন্তু কতগুলো জিনিস আমিও বলবো না যে সেটাও ঠিক। যেমন একটু বেশি উচ্ছৃঙ্খল, তা এটা কিন্তু ভালো না। লিভিং ফিভিং এই জিনিসগুলো কিন্তু আমরা কখনো কল্পনাই করতে পারি না। এক রাত ঘরের বাইরে কোনো মেয়ে থাকবে, সেটা হওয়াই যায় না। শালীনতার মধ্যে যেটা ভালো লাগে সেইটাই ভালো লাগে। কিন্তু তাই বলে এই নয় যে 13-14 বছরে এক্ষুনি একটা মেয়েকে, বাচ্চাকে বিয়ে দিয়ে দাও। আর একটা ছেলের জন্য তার একটা, আমরাও তো কষ্ট করি আমাদের মেয়েদের জন্ম দিয়েছি, বড় করেছি, লেখাপড়া শেখাচ্ছি, তাকেও তো জীবনের আরও যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করতে হবে। তার নিজস্ব ইচ্ছা নেই? এ কি? সেও তো কিছু শিখতে চায়, পড়াশোনা করতে চায়, চাকরি বাকরি করতে চায়। একটা হয়তো সে কিছু ব্যবসা বা স্বাবলম্বী হওয়ার তো অধিকার সকলের আছে। তার জন্য সে বয়সটা কোনো ম্যাটার করে না। একটা জিনিস ভাবি না, খালি সবাই না মেয়েদের দিকে আঙুল তুলছে। আর গীতা যদি তারা, গীতাকে যদি মানে সমস্ত স্বামীজি মহারাজরা যদি প্রাধান্য দেয়, আমার কথা আমি জানি না আপনাদের কেমন লাগছে, ভুল ঠিক গীতা জানি না, কিন্তু গীতা হোক, যে কোনো ধর্মগ্রন্থই বলুন, তো সেখানে তো ঠাকুর বলেছে আত্মা মানে আত্মা, মানুষ মানেই আত্মা, শরীর ধারণ করে, লিঙ্গটা কোনো ম্যাটার করে না। কিন্তু গীতাতে সেটাই বলা হয়েছে, আপনি একটা আত্মা, আপনাকে ভগবান কর্ম অনুযায়ী শরীর দিয়েছে, কর্ম করতে এই পৃথিবীতে কিছুদিন আসা, জাস্ট এটা একটা কর্মক্ষেত্র, আবার নেক্সট একটা জার্নি। তা সেই যদি আমি একটা বাচ্চা বা ছেলে মেয়ে, এটা তো কথা না, তারও ইচ্ছা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমি একটা জীবনে কিছু করব। হুম, এই জিনিসগুলো তো সকলেরই থাকে, সকলেরই ছেলেবেলায় যায়, সকলবেলায় চাই যে আমি একটা কিছু নিজের পায়ে দাঁড়াই, একটা কিছু করি। এই বিয়েটাই তো জীবনের একদম লাস্ট টার্নিং পয়েন্ট হওয়ার কথা না। একটা জীবনসাথী সকলের প্রয়োজন, সব বাবা মারাই চায় মেয়েদের একটু একটা ভালো ঘর দিলাম, বাবা একটা গার্জেন এলো, সবাই চায় সেটা, আমিও চাই, আমারও মেয়ের চাই একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে যাতে। কিন্তু এটাও তো দেখতে হবে তার একটা বয়স আছে। এক্ষুনি সাত তাড়াতাড়ি 14-15 বছরে বিয়ে দিয়ে দাও, দিয়ে একদম ঘর সংসারই করো, আর কিচ্ছু জানবে না, এইগুলো কি, এগুলো যে এই যে এইগুলো তো ঠিক নয় না। আমারও তো 28 বছরে বিয়ে হয়েছে, আমরাও চাকরি বাকরি করেছি, পড়াশোনা করেছি, একটু ঘুরেছি ফিরেছি। আমরা ছোট একটা ভাই ছিল, আজ সে পৃথিবীতে নেই। হ্যাঁ, এই জুলাই মাসটাই তার মৃত্যুবার্ষিকী, বহু বছর কেটে গেছে, 30 বছরের উপর হয়ে গেছে। আকস্মিক সে মারা যায় মাত্র 18 বছর বয়সে। মানে তার ব্যথা হয়তো জীবনে ভুলতে পারবো না। মানে খুব, মানে সে একটা ঋষিমুনির মতন ছিল, কোনো পাপ যেন তাকে স্পর্শ করেনি। 18 বছরই অকালে ঝরে যেতে হলো তাকে। কিন্তু সেই ছোট্ট ভাইটা, আমি আর ও থাকতাম, মানে আমাদের এই ওম বাজার টাজার করতে একটু চিকেন টিকেন আনতাম, তখন খেতাম। এখন খাই না, যেমন বলেছি। আজ বিগত 10 বছর হয়েছে মাছ মাংসটা ছেড়েছি, কিন্তু আগে তো খেতাম। ভাই বোনেরা দুজনে মিলে কি সুন্দর বাজার টাজার করতাম, চিকেন টিকেন খেতাম। আমি চাকরি করতাম আর ও একটা কলকাতাতে প্রেসে কাজ করতো। তো দুজনে মিলে খেয়ে দিয়ে কি সুন্দর শ্রীরাম অ্যাসেডে, তারপরে আপনার নিউ মার্কেট ঘুরতাম ফিরতাম, আনন্দ করতাম, সিনেমা। আমাদের কোনো বন্ধুর দরকার ছিল না আমাদের দুজনে, আমরা দুজনে ভাই বোনটিতে কি সুন্দর ছিলাম। কিন্তু এই যে বলে ভগবান,
এটাই বোধহয় ভবিতব্য। আজকে ওকে কেড়ে নিয়ে আজকে ভগবান যেন আমায় এত শাস্তি দিয়েছে, আজ জীবনে ভোর তার মানে পরিপূরণ করা যাবে না। আজকে ছোট্ট ভাইটা যদি আমার সঙ্গে থাকতো, আজ আমি সত্যি একা হয়ে গেছি দুটো বাচ্চা নিয়ে। হ্যাঁ, কিন্তু সে ভাইটা আজকে থাকলে বেঁচে আজকে বাটায় চাকরি করতো, একটা ফ্যাশন মডেলিংস করতো কলকাতাতে দক্ষিণাপনে। তো আজকে ও আমার যে কী বিশাল সাপোর্ট থাকতো, দিদি অন্ত প্রাণ ছিল আর আমার ভাই। জানি না কোনো জন্ম হয়তো আবার হয়তো আমাদের দেখা হবে কি না, সেইটাই। তো যাই হোক, আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমার এই কথাগুলো অনেকেই হয়তো মানবেন, অনেকে মানবেন না। তো বিগত দিনে আমাদের এই শরীরের এই যে এখন যে জার্নিটা হলো, আমি তো আসতে পারিনি, এই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একটু অবশ্যই করে কমেন্টে করবেন যে আমার যে কথাটা ভুলভাল কি না, কি ঠিক, একটু করলে কমেন্ট করলে উত্তর দিলে ভালো লাগবে। আর বন্ধুরা একটা কথা, আপনারা কিন্তু চ্যানেলকে একদম সাবস্ক্রাইব করছেন না, একটু লাইক বাটন প্লিজ। আমরা অনেক কষ্ট করে কিন্তু জীবনের এই জায়গাটা একটা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের যদি সহযোগিতা যদি না পাই, হেল্প না পাই, আমরা তো উঠতে পারবো না। এই ছোট্ট একটা দেখুন না, দুটো বাচ্চা নিয়ে মনে হয় না একটা ছোট্ট ভেলার মধ্যে চলে যাচ্ছি, জীবন একটা বিরাট সমুদ্র। জানি না চলছি কত দূর চালাতে পারবো। হ্যাঁ, আমারও তো শরীর সবসময় ভালো থাকে না। একটা এর মাঝখানে একটা সেলাই মেশিন কিনেছি, সেটা তো দেখেছেন। কালকে আমি একটা শাড়ি করেছি। মানে এইগুলো কি বলুন তো, আমি প্রথমবার করছি শাড়ির একটা ফলস লাগানো, চেষ্টা করে যাচ্ছি একটা যদি কিছু করতে পারি। ছোট্ট একটা ব্যাগ করছি, হাতে শিখছি সবে, যদি কিছু এইটা দিয়ে কিছু করতে পারি। আর বন্ধুরা আপনারা প্লিজ আমাদের সহযোগিতা করুন, একটু পাশে থাকুন। একটু না করলে আমরা খুব বিপদে পড়েছি। আর এই ছোট্ট নিয়ে আমার সত্যি মাথার উপরে এই দুটো বাচ্চা ছাড়া কেউ নেই। মানে আমার হাজবেন্ড যাওয়ার পর পুরোই একদম পুরো একাই হয়ে গেছি, একা নিজের বুদ্ধি দিয়ে যেইটুকু লড়াই করে যাচ্ছি। তো প্লিজ এইটুকু আমার আজকে ব্লগটা এখানেই তাহলে রাখছি। আর আমাদের ঘরে নতুন অতিথিকে নিশ্চয়ই দেখেছেন, টুকুরি। তো ভাবছি আপনারা কমেন্টে বলুন কি করব, একাই থাকবে? আর একটা যদি সঙ্গে নিয়ে আসি, তার হাঁড়ি লাগবে, সে আবার এইটুকু ছোট জায়গা, ছোট ছোট যদি আবার ডিম পাড়ে বাচ্চা হয়, কিউট লাগবে, তাই তো? কি করব সেটা আপনারা অবশ্যইভাবে আমাকে কমেন্টে বলুন। তো সবাইকে নমস্কার জানাই। তো দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে। পুজো আসছে, এখন তো আমরাও চেষ্টা করব, ছেলেও অনেকটা সুস্থ হয়ে গেছে, একটু বাইরে বেরিয়ে আপনাদের সুন্দর সুন্দর একটা বেশ ভিউজ দেওয়ার, একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ চ্যানেলটা অবশ্যইভাবে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর আমাদের পাশে থাকেন। নমস্কার, সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করে নমস্কার।